ওয়েলকাম টু মাই চ্যানেল এপাল ইংলিশ জোন। তো আজকের ক্লাসে আমি তোমাদেরকে সাবজেক্ট এবং প্রেডিকেট সম্পর্কে কিছু এক্সারসাইজ করাবো। এক্সারসাইজ মানে যেই এক্সারসাইজগুলো করলে তোমরা সাবজেক্ট এবং প্রেডিকেট সম্বন্ধে তোমাদের আর কোনো ডাউট থাকবে না। তো আগের ক্লাসে আমি সাবজেক্ট এবং প্রেডিকেট সম্পর্কে একটা ক্লাস করেছিলাম। তো সেই ভিডিওতে আমি তোমাদেরকে শিখিয়েছিলাম সাবজেক্টটা কি এবং প্রেডিকেটটাই বা কী, এবং সবথেকে যেটা তোমাদের দরকার সাবজেক্টটা আমি কি করে নির্ণয় করব সেটাও কিন্তু আমি আমার যে আগের ভিডিওতে সেই সাবজেক্ট এবং প্রেডিকেটের ভিডিওতে তোমাদেরকে আমি শিখিয়েছিলাম। তো তোমরা যারা আমার এই আগের ওই সাবজেক্ট এবং প্রেডিকেটের ওপর যে ভিডিওটা করেছিলাম সেটা দেখোনি, সেটা অবশ্যই দেখে নেবে, তারপর এই ভিডিওটা দেখবে। এই ভিডিওটা দেখলে তোমাদের সাবজেক্ট এবং প্রেডিকেট সম্পর্কে কোনো সমস্যা থাকবে না, তোমাদের 100% ক্লিয়ার হয়ে যাবে। তো যারা আমার এই আগের ওই সাবজেক্ট প্রেডিকেটের ভিডিওটি দেখতে চাও তারা অবশ্যই আমার চ্যানেল এপাল ইংলিশ জোন যে ইউটিউব চ্যানেল তাতে যাবে, যেতে একটা প্লে লিস্ট করা আছে। তো প্লে লিস্টে ইংলিশ গ্রামার বলে একটা কলাম করা আছে, তো সেটাই হাত দিলেই তোমরা সাবজেক্ট প্রেডিকেটের ভিডিওটি পেয়ে যাবে। এবং আজকের ক্লাসে আমি তোমাদেরকে কতগুলো উদাহরণের মাধ্যমে শেখাবো সাবজেক্ট কিভাবে নির্ণয় করবে এবং প্রেডিকেটেই বা কী করে নির্ণয় করবে। তোমরা অবশ্যই বুঝতে পারবে খুব সহজভাবে, খুব সংক্ষেপে আমি তোমাদেরকে বুঝিয়ে দেব সাবজেক্ট এবং প্রেডিকেটটা কী করে আমরা নির্ণয় করব। তো খুবই সহজ, কিছু উদাহরণ দেওয়া আছে, দেখো খুব সহজ উদাহরণ, এবং উদাহরণগুলো কিন্তু বিভিন্ন রকমের উদাহরণ দেওয়া আছে, যাতে করে তোমাদের যে কোনো সাবজেক্ট প্রেডিকেট নির্ণয় করতে বলুক না কেন যে কোনো সেন্টেন্সে তোমরা কিন্তু পারবে। এই দেখো, যেমন প্রথম যে সেন্টেন্সটা আছে, প্রথম সেন্টেন্সটা আছে কলকাতা ইজ দ্য সিটি অফ জয়। কলকাতা ইজ দ্য সিটি অফ জয়, এটা একটা সেন্টেন্স। তো এই সেন্টেন্সের সাবজেক্ট আমি কি করে নির্ণয় করব? দেখো এখানে একটা জিনিস লেখা আছে, সাবজেক্টের উপর যে অ্যারো চিহ্ন করে তোমাদের দেয়া আছে। সাবজেক্ট নির্ণয় করার একটা সহজ উপায় হচ্ছে ভার্বকে হু বা হোয়াট দিয়ে প্রশ্ন করতে হবে। হু বা হোয়াট, হু মানে কে, হোয়াট মানে কি। তাহলে ভার্বকে কে বা কি এই দিয়ে প্রশ্ন করলেই সাবজেক্ট কিন্তু বেরিয়ে আসবে। আর একটা কিভাবে আমরা সাবজেক্ট নির্ণয় করতে পারবো, সেন্টেন্সে যার সম্পর্কে কোনো কিছু বলা হয়। যেমন আমি তোমাদেরকে একটা উদাহরণ দিচ্ছি, রাম ইজ এ গুড বয়। রাম ইজ এ গুড বয়, ধরো আমি এখানে লিখছি, ধরো এখানে আমি লিখলাম রাম ইজ এ বয়, গুড দিচ্ছি না, বয়। দেখো এখানে মানেটা কি বলছে, রাম হয় একজন বালক, তাই তো। এখানে কার সম্পর্কে সেন্টেন্সটা বলছে, অবশ্যই রামের সম্পর্কে। তাহলে রামটা কি হবে, রামটা অবশ্যই সাবজেক্ট হয়ে যাবে। দেখো হু দিয়ে প্রশ্ন করো, হু ইজ এ বয়, হু ইজ এ বয়। দেখো দেখো ভার্বকে, ভার্ব হচ্ছে ইজ, দেখো এটা তো হু দিয়ে প্রশ্ন করো, হু ইজ এ বয়, হু ইজ এ বয়। দেখো উত্তর আছে রাম। দেখো ভার্বকে হু দিয়ে প্রশ্ন করেও সেন্টেন্সের সাবজেক্ট কিন্তু নির্ণয় করা গেল খুবই সহজে। তো এটা আমি একটু মুছে দিচ্ছি। তো দেখো এরপরে সেম উপায়ে ভার্বকে হু বা হোয়াট দিয়ে প্রশ্ন করে বা সেন্টেন্সে যার সম্পর্কে কোনো কিছু বলা হয় সেটা আমাদের সাবজেক্ট। এই দুটো নিয়মেই আমি তোমাদেরকে শেখাবো কি করে সাবজেক্ট প্রেডিকেট নির্ণয় করতে হচ্ছে। দেখো কলকাতা ইজ দ্য সিটি অফ জয়, এখানে দেখো ভার্ব কি ইজ, তাই তো। ভার্ব কি ইজটা হচ্ছে ভার্ব, ঠিক আছে। তো এই সেন্টেন্সটা দেখে বলো তোমরা, বলছে কলকাতা ইজ দ্য সিটি অফ জয় মানে কি, কলকাতা হচ্ছে একটা আনন্দের শহর। কার সম্পর্কে বলা হচ্ছে, কলকাতা সম্পর্কিত পুরোটা বলা হচ্ছে। তাহলে এখানে সাবজেক্ট কি হবে, কলকাতা। দেখো সাবজেক্টটা কি হয়ে গেল, কলকাতা, তাই তো।
আর প্রেডিকেটটা হচ্ছে খুবই সহজ, সেন্টেন্সের সাবজেক্ট সম্পর্কে যেটা বলবে সেটাই প্রেডিকেট। তো সাবজেক্ট সম্পর্কে তো আমার পুরোটাই বলছে ইজ দ্য সিটি অফ জয়, তাহলে প্রেডিকেটটা কি হয়ে যাবে, ইজ দ্য সিটি অফ জয়, সিটি অফ জয়, জে ও ওয়াই। ওকে, তাহলে তোমরা সাবজেক্ট নির্ণয় করতে পারবে এবারে। দেখো সেন্টেন্সে এই যে কলকাতা ইজ দ্য সিটি অফ জয়, এই যে সেন্টেন্সটা কার সম্পর্কে বলা হচ্ছে, সিটি অফ জয়, কলকাতা সম্পর্কে বলা হচ্ছে অবভিয়াসলি। তাহলে কলকাতাটা আমাদের কি হয়ে গেল, সাবজেক্ট, আর বাকি অংশটা প্রেডিকেট। বোঝা গেল? ঠিক পরেরটা দেখো, মিল্ক ইজ হোয়াইট। মিল্ক ইজ হোয়াইট মানে কি, দুধ হয় সাদা, তাই তো। তো এখানে দেখো তুমি ভার্ব কি হচ্ছে ইজ, ভার্বটা হচ্ছে ইজ, তাই তো। তাহলে হু ইজ হোয়াইট, কে হয় হোয়াইট, এটা হবে না। হোয়াট ইজ হোয়াইট, মানে কোনটা হয় সাদা। বা তুমি আরেকটাও করতে পারো, সেকেন্ড যে উপায়টা, এটা সেকেন্ড ট্রিকটাই তোমরা অ্যাপ্লাই করবে। কার সম্পর্কে বলা হচ্ছে, দুধ হয় সাদা, কার সম্পর্কে সাদা হওয়ার কথা বলা হচ্ছে, দুধ সম্পর্কে। তাহলে আমাদের মিল্কটা হয়ে যাচ্ছে কি সাবজেক্ট, MILK, মিল্কটা হয়ে যাচ্ছে সাবজেক্ট, আর বাকি অংশটা আমাদের কি হয়ে যাচ্ছে, ইজ হোয়াইটটা প্রেডিকেট, ইজ হোয়াইটটা হয়ে যাচ্ছে আমাদের প্রেডিকেট। ওকে, পরেরটা দেখো, উইজডম ইজ বেস্ট ওয়েলথ। উইজডম মানে এখানে আমাদের জ্ঞানও বলতে পারো, নলেজ। তাহলে জ্ঞানই হচ্ছে আমাদের বেস্ট ওয়েলথ, মানে সর্বোচ্চ একটা সম্পদ যাকে বলা হচ্ছে। তাহলে হোয়াট ইজ দ্য বেস্ট ওয়েলথ, কি হবে, দেখো উত্তর এসছে উইজডম। বা আমাদের সেকেন্ড ট্রিকটা, সেন্টেন্সে যার সম্পর্কে কোনো কিছু বলা হবে, দেখো এই সেন্টেন্সটা কার সম্পর্কে বলা হচ্ছে, বলছে উইজডম ইজ বেস্ট ওয়েলথ, তোমার জ্ঞানই হচ্ছে সব থেকে বড় সম্পদ। তাহলে কোনটা সব থেকে বড় সম্পদ, কার সম্পর্কে বলা হচ্ছে সেন্টেন্সে জ্ঞানের সম্পর্কে বলা হচ্ছে উইজডম, তাই উইজডমটা অবভিয়াসলি কি হয়ে যাবে, সাবজেক্ট উইজডম। দেখো, আর বাকিটা কি হয়ে যাবে, ইজ বেস্ট ওয়েলথ প্রেডিকেট, কি হয়ে যাবে, ইজ বেস্ট ওয়েলথ, WELTH। দেখো, তাহলে উইজডমটা হয়ে গেল সাবজেক্ট, আর বাকিটা হয়ে গেল আমাদের প্রেডিকেট, তাই তো। পরেরটা দেখো, রাম অ্যান্ড হিজ ফ্রেন্ড প্লে ক্রিকেট। রাম এবং তার বন্ধু ক্রিকেট খেলছে। এবার এটা দেখো, এতক্ষণ আমরা যে সাবজেক্টগুলো করলাম, একটা করে কিন্তু সাবজেক্টে একটা করে ছিল। যেমন দেখো কলকাতায় একটা আছে, মিল্কে একটা আছে, উইজডম একটা আছে। কিন্তু দেখো এখানে দেখো, যদি আমি ভার্বকে, এখানে ভার্ব হচ্ছে প্লে, ভার্ব হচ্ছে, তো প্লে মানে খেলা করা, এটা হচ্ছে একটা ভার্ব, কোনো কিছু কাজ করাকে ভার্ব বলে আমরা জানি। তো এখানে প্লে মানে খেলছে, তাই তো, এটা একটা কাজ। তাহলে প্লেটা হচ্ছে আমাদের ভার্ব। ভার্বকে হু বা হোয়াট দিয়ে প্রশ্ন করো, হু প্লে ক্রিকেট, হু প্লে ক্রিকেট, দেখো বলছে রাম অ্যান্ড হিজ ফ্রেন্ড, তাই তো। তাহলে সাবজেক্ট কি হলো, রাম অ্যান্ড হিজ ফ্রেন্ড প্লে ক্রিকেট। বা দ্বিতীয় যে ট্রিকটা ছিল, সেন্টেন্সে যার সম্পর্কে কোনো কিছু বলবে সেটা সাবজেক্ট হবে। তাহলে দেখো কাদেরকে খেলা, ক্রিকেট খেলছে, কারা ক্রিকেট খেলছে, কার সম্পর্কে সেন্টেন্সটা বলছে, রাম অ্যান্ড হিজ ফ্রেন্ড। বা এটা তুমি হু দিয়ে, ভার্বকে হু দিয়ে প্রশ্ন করলে খুবই সহজে পেয়ে যাবে। হু প্লে ক্রিকেট, হু প্লে ক্রিকেট, দেখো হু প্লে ক্রিকেট, হু প্লে ক্রিকেট, দেখো উত্তর চলে এসছে রাম অ্যান্ড হিজ ফ্রেন্ড, তাই তো। তাহলে হু প্লে ক্রিকেট, রাম অ্যান্ড হিজ ফ্রেন্ড, উত্তর চলে আসছে। তাহলে আমার সাবজেক্ট হয়ে যাচ্ছে কি, রাম অ্যান্ড হিজ ফ্রেন্ড, হিজ ফ্রেন্ড, FRIEND, রাম অ্যান্ড হিজ ফ্রেন্ড। প্রেডিকেট কোনটা হবে, সাবজেক্ট সম্পর্কে যেটা বলবে সেটাই তো প্রেডিকেট। তাহলে প্লে ক্রিকেটটা হয়ে যাবে আমাদের প্রেডিকেট। তাহলে প্লে ক্রিকেটটা কি হয়ে যাচ্ছে আমাদের, প্লে ক্রিকেট,
CRIC ক্রিকেট। ওকে, তো আমাদের রাম অ্যান্ড হিজ ফ্রেন্ড, দেখো এটা দুটো আছে, দুটো নাউন আছে, রাম অ্যান্ড হিজ ফ্রেন্ড, তাই তো? আগেরগুলো দেখো প্রত্যেকটাই একটা করে নাউন ছিল, তাই তো? নাউনের ক্লাস আমি পরে করাবো, তোমরা তখন বুঝতে পারবে। তখন কলকাতা হচ্ছে একটা কমন নাউন, না কলকাতা কমন নাউন নয়, কলকাতা হচ্ছে প্রপার নাউন, সরি। ওকে, রাম অ্যান্ড হিজ ফ্রেন্ড, রামটা হচ্ছে প্রপার নাউন, ফ্রেন্ডটা হচ্ছে কমন নাউন, তাই আমি পরে তোমাদেরকে বুঝিয়ে দেবো নাউনের ক্লাসে। তো আজকে দেখো তোমরা প্রথমে যে তিনটে করলে, কলকাতা, মিল্ক, উইজডম, একটা করে নাউন ছিল, এটাই দেখো দুটো নাউন আছে, তাই তো? এরপরটা দেখো, দ্য সিঙ্গিং অফ দ্য বার্ডস ডিলাইট আস। তাহলে এখানে করো, দ্য সিঙ্গিং অফ দ্য বার্ড ডিলাইট আস, ভার্বকে, এখানে ভার্ব কি, ডিলাইট মানে আনন্দ দেয়। দ্য সিঙ্গিং অফ দ্য বার্ডস ডিলাইট আস মানে, দ্য সিঙ্গিং অফ দ্য বার্ড ডিলাইট আস মানে হচ্ছে তোমার পাখিদের যে গান সেটা আমাদেরকে আনন্দ দেয়, মানে পাখিদের গানটা আমাদেরকে আনন্দ দেয়। ওকে, তো হোয়াট ডিলাইট আস বা হু ডিলাইট আস, কে আমাদেরকে আনন্দ দেয়? দ্য সিঙ্গিং অফ দ্য বার্ডস। দেখো দ্য সিঙ্গিং অফ দ্য বার্ডসটা হয়ে যাচ্ছে তোমার পুরোটা সাবজেক্ট, বা তুমি অন্য যে নিয়মটা বলেছিলাম, সেন্টেন্সে যার সম্পর্কে কোনো কিছু বলা হবে সেটাই সাবজেক্ট। দ্য সিঙ্গিং অফ দ্য বার্ডস ডিলাইট আস মানে পাখির গানটা আমাদেরকে আনন্দ দেয়। তাহলে কোনটা আমাদেরকে আনন্দ দেয়? পাখির গানটা সম্পর্কিত বলা হচ্ছে, পাখির গানটা সম্পর্কিত সেন্টেন্সটা বলা হচ্ছে, তাহলে অবভিয়াসলি দ্য সিঙ্গিং অফ দ্য বার্ডস, দ্য সিঙ্গিং অফ দ্য বার্ডসটা হয়ে যাবে সাবজেক্ট। দ্য সিঙ্গিং of the birds, BIRDS, the singing of the birds। এরপর বাকিটা সেন্টেন্সে যার সম্পর্কে বলা হবে সেটাই প্রেডিকেট। দ্য সিঙ্গিং অফ দ্য বার্ডস কি বলছে? ডিলাইট আস, এটা হয়ে যাবে প্রেডিকেট, ডিলাইট আস, LIGHT, ডিলাইটস আস। দ্য সিঙ্গিং অফ দ্য বার্ডস, দ্য সিঙ্গিং অফ দ্য বার্ড করো এটা, হ্যাঁ, নাহলে ডিলাইটস এ এসটা হবে না। ওকে, দ্য সিঙ্গিং অফ দ্য বার্ড, দ্য সিঙ্গিং অফ দ্য বার্ড ডিলাইটস আস। ওকে, পরেরটা দেখো, অন দ্য ফার ব্যাঙ্ক, অন দ্য ফার ব্যাঙ্ক অফ এ রিভার দেয়ার লিভড এ ক্রোকোডাইল। অন দ্য ফার ব্যাঙ্ক অফ এ রিভার দেয়ার লিভড এ ক্রোকোডাইল। দেখো এটা একটা অন্যরকম নিয়ম। এই যে তোমরা চারটে করলে সাবজেক্ট প্রেডিকেট নির্ণয় করে, দেখো প্রত্যেকটারই ভার্ব কিন্তু দেখো প্রথমে আছে। কলকাতা প্রথম সেন্টেন্সে কলকাতাতে প্রথমে ভার্ব, প্রথমে সাবজেক্ট আছে। দ্বিতীয়টাও দেখো মিল্ক, প্রথমেই সাবজেক্ট আছে। উইজডম প্রথমেই। 4 নম্বরটাও রাম অ্যান্ড হিজ ফ্রেন্ড, এটা হচ্ছে প্রথমে। 5 নম্বরটায় দ্য সিঙ্গিং অফ দ্য বার্ডস, দেখো এটাও প্রথমে সাবজেক্ট আছে। কিন্তু এই সেন্টেন্সটাই দেখো ভার্বটা কখনো কখনো বাক্যের শেষেও থাকতে পারে। ভার্বটা বেশিরভাগ সময় বাক্যের প্রথমে থাকে, কিন্তু ভার্বটা আবার মাঝে মাঝে, না ভার্ব নয়, সাবজেক্টটা এই যে সেন্টেন্সগুলো করলে দেখো সাবজেক্টটা বাক্যের প্রথমে আছে। কলকাতা, মিল্ক, উইজডম, রাম অ্যান্ড হিজ ফ্রেন্ডস, দ্য সিঙ্গিং অফ দ্য বার্ডস, দেখো এই তিনটে সেন্টেন্সই সাবজেক্টটা বাক্যের প্রথমে আছে বা সেন্টেন্সের প্রথমে আছে। কিন্তু দেখো এই যে সেন্টেন্সটা পড়লাম, অন দ্য ফার ব্যাঙ্ক অফ এ রিভার দেয়ার লিভড এ ক্রোকোডাইল, অন দ্য ফার ব্যাঙ্ক অফ রিভার দেয়ার লিভড এ ক্রোকোডাইল। তো এখানে অন দ্য ফার ব্যাঙ্ক অফ এ রিভার, এটা কি সাবজেক্ট? দেয়ার লিভড, এটা কি সাবজেক্ট? এখানে ভার্ব কোনটা? এখানে ভার্ব আগে নির্ণয় করো। এখানে ভার্ব হচ্ছে লিভড, তাহলে লিভডটা হচ্ছে ভার্ব। তাহলে অন দ্য ফার ব্যাঙ্ক অফ এ রিভার দেয়ার লিভড এ ক্রোকোডাইল, অন দ্য ফার ব্যাঙ্ক অফ এ রিভার মানে কি? একটা নদীর তীরে, ফার ব্যাঙ্ক অফ এ রিভার মানে নদীর তীরের একটু দূরে, দেয়ার লিভড এ ক্রোকোডাইল, একটি
কুমির বাস করতো। তাহলে হু লিভড কে বাস করতো? ক্রোকোডাইল। উত্তর হচ্ছে কি এ ক্রোকোডাইল। দেখো উত্তর হচ্ছে এই ক্রোকোডাইল। ভার্বকে হু বা হোয়াট দিয়ে প্রশ্ন করলে যদি উত্তর পাওয়া যায় সেটা অবশ্যই হবে সাবজেক্ট। তো এখানে লিভড বাস করে, লিভড মানে কি বাস করে, কে বাস করে? এ ক্রোকোডাইল। তাহলে এখানে সাবজেক্ট হয়ে গেল এ ক্রোকোডাইল, ক্রোকোডাইল, তাই তো। তাহলে আমাদের প্রেডিকেট কি হয়ে যাবে? সাবজেক্ট হয়ে গেল এ ক্রোকোডাইল। প্রেডিকেট কোনটা হবে? অন দ্য ফার ব্যাঙ্ক অফ এ রিভার দে আর লিভড। ঠিক আছে, তাহলে প্রেডিকেটটা হয়ে যাবে অন দ্য ফার ব্যাঙ্ক অফ এ রিভার দে আর লিভড। অন দ্য ফার ব্যাঙ্ক of a river, on the far bank of a river there, THERE, there lived, LIVED। তাহলে সব ক্ষেত্রেই যে সাবজেক্টটা বাক্যের প্রথমে থাকবে সেটা নয়, মাঝে মাঝে কোনো সেন্টেন্সে সাবজেক্টটা বাক্যের শেষেও থাকতে পারে। এই সেন্টেন্সটা কিন্তু তারই উদাহরণ। অন দ্য ফার ব্যাঙ্ক অফ রিভার দেয়ার লিভড এ ক্রোকোডাইল। দেখো এখানে সাবজেক্টটা বাক্যের শেষে আছে, বাক্যের শেষে আছে। কোথায় আছে? শেষে। ওকে, বুঝতে পারলে? তো তোমাদেরকে সব ধরনের সেন্টেন্স আমি করে দিচ্ছি যাতে করে সাবজেক্ট প্রেডিকেট সম্বন্ধে তোমাদের কোনো রকম ডাউট না থাকে। ওকে, এরপরে দেখো রেসপেক্ট ইওর পেরেন্টস। রেসপেক্ট ইওর পেরেন্টস মানে কি? রেসপেক্ট ইওর পেরেন্টস মানে, রেসপেক্ট মানে সম্মান করো। ইওর পেরেন্টস, পেরেন্টস মানে বাবা মা, তোমার বাবা মাকে সম্মান করো। ঠিক আছে, এটা রেসপেক্ট ইওর পেরেন্টস। এখানে দাগ পড়ে গেছে একটু, দাঁড়াও লিখে দিই ভালো করে। রেসপেক্ট ইওর, ওয়াইও ইউআর, রেসপেক্ট ইওর পেরেন্টস। দেখো এটা একটা রেসপেক্ট ইওর পেরেন্টস, এটা একটা ইম্পারেটিভ সেন্টেন্সের উদাহরণ। তো তোমাদের আমি যে আগের ক্লাসটা সাবজেক্ট এবং প্রেডিকেট সম্বন্ধে করেছিলাম সেখানে ইম্পারেটিভ সেন্টেন্সের কিভাবে সাবজেক্ট প্রেডিকেট নির্ণয় করতে হয় এটা কিন্তু খুব পুঙ্খানুপুঙ্খভাবে আমি তোমাদেরকে বুঝিয়েছিলাম। তোমরা অবশ্যই আগের ভিডিওটি দেখে নেবে এবং আমার যে ইউটিউব চ্যানেলটায় সেই চ্যানেলে গিয়ে যে প্লেলিস্টটা আছে প্লেলিস্টে ইংলিশ গ্রামার বলে কিন্তু অপশানটা করা আছে, সেখানে হাত দিলেই কিন্তু তোমরা সাবজেক্ট প্রেডিকেটের ভিডিওটা দেখতে পাবে। তো ওইটা দেখার পর তোমরা এটা দেখবে, এই ভিডিওটা দেখবে, এই ভিডিওর দুটো ভিডিও দেখার পর সাবজেক্ট প্রেডিকেট সম্বন্ধে তোমাদের কোনো রকম ডাউট থাকবে না, 100% ডাউট ক্লিয়ার হয়ে যাবে। তো দেখো রেসপেক্ট ইওর পেরেন্টস এটা হচ্ছে একটা ইম্পারেটিভ সেন্টেন্স। তো ইম্পারেটিভ সেন্টেন্সটা কি? ইম্পারেটিভ সেন্টেন্স হচ্ছে যে সেন্টেন্সের দ্বারা আদেশ, উপদেশ, অনুরোধ বোঝাবে, অর্থাৎ অনুজ্ঞাসূচক বাক্য। এবং এর একটা নিয়ম হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্সের সাবজেক্টই উহ্য থাকে। ইম্পারেটিভ সেন্টেন্সের সাবজেক্ট কি থাকে? সাবজেক্ট উহ্য থাকে, উহ্য বা অপ্রকাশিত থাকে, উহ্য থাকে বা উহ্য থাকেই বলবো, উহ্য থাকে বা অপ্রকাশিত মানে যেটা প্রকাশ করা থাকে না। কিন্তু সাবজেক্ট আছে, সাবজেক্ট অবশ্যই আছে, সাবজেক্টটা উহ্য আছে মানে সাবজেক্ট আছে। তো ইম্পারেটিভ সেন্টেন্সের তোমরা একটা মনে রাখবে, ইম্পারেটিভ সেন্টেন্সের সাবজেক্টটা সবসময় কি হবে? ইউ হবে, সাবজেক্টটা ইউ হবে। সাবজেক্টটা কি বসবে? ইউ হবে, ওয়াইও ইউ, ইউ হবে। ওকে, তাহলে ইম্পারেটিভ সেন্টেন্সের সাবজেক্ট সবসময় কি হবে বললাম? ইউ হবে। তো দেখো এটা একটু ভালো করে দেখো, রেসপেক্ট ইওর পেরেন্টস, তোমার বাবা মাকে সম্মান করো। এটা কাকে বলছে? তুমি নিশ্চয়ই, তুমি তোমার বাবা মাকে সম্মান করো অবশ্যই। তাহলে এখানে আমি কি বলেছি? ইম্পারেটিভ সেন্টেন্সের সাবজেক্ট কি থাকে? উহ্য থাকে এবং সাবজেক্ট হিসাবে কি ব্যবহার করা হয়? ইউ। দেখো এটা একটা ইম্পারেটিভ সেন্টেন্সের উদাহরণ।
দেখো এটা ইম্পারেটিভ সেন্টেন্স কেন বলছি, এটা একটা কি বলছে, রেসপেক্ট ইওর পেরেন্টস, এটা একটা অনুজ্ঞাসূচক বাক্য আমরা জানি। তো অনুজ্ঞাসূচক বাক্য মানে এখানে সাবজেক্ট হিসেবে কি বসবে, ইউ, বাকি পুরোটি হয়ে যাবে প্রেডিকেট, রেসপেক্ট ইওর পেরেন্টস, এটি পুরোটি হয়ে যাবে প্রেডিকেট। ওকে, রেসপেক্ট PECT, রেসপেক্ট ইওর পেরেন্টস, PARENTS। ওকে, তাহলে দেখো ইম্পারেটিভ সেন্টেন্সের সাবজেক্ট উজ্জু থাকে, সাবজেক্টের জায়গায় ইউ বসবে এবং বাকিটা প্রেডিকেট হয়ে যাবে। ওকে, পরের সেন্টেন্সটা দেখো, প্লিজ লিভ দিস প্লেস, দয়া করে এই জায়গাটি ত্যাগ করো। কে ত্যাগ করবে, তুমি দয়া করে এই জায়গাটি ত্যাগ করো। দেখো এখানে পরিষ্কার বোঝা যাচ্ছে এটাও একটা ইম্পারেটিভ সেন্টেন্স, এটাও কি একটা ইম্পারেটিভ সেন্টেন্স, ইম্পারেটিভ কি সেন্টেন্স, ইম্পারেটিভ সেন্টেন্স, তাই তো এটাও একটা ইম্পারেটিভ সেন্টেন্সের উদাহরণ। দেখো এটা প্লিজ, প্লিজ মানে এটা রিকোয়েস্ট, অনুরোধ বোঝাচ্ছে। তো আমি আগেই বলেছি ইম্পারেটিভ সেন্টেন্সের সাবজেক্ট কি হয়, ইউ হয়, তাহলে এখানে ইউ বস করে দাও, আর বাকিটা কি হয়ে যাবে, প্লিজ লিভ দিস প্লেস, এটা পুরোটা প্রেডিকেট হয়ে যাবে। প্লিজ, PLEASE, প্লিজ, লিভ, LEAVE, লিভ, দিস, THIS, প্লেস, PLACE। ওকে, পরেরটা দেখো, স্ট্যান্ড আপ, উঠে দাঁড়াও। কে উঠে দাঁড়াবে, কোনো সাবজেক্ট আছে, দেখো কোনো সাবজেক্ট নেই, স্ট্যান্ড আপ কোনো সাবজেক্ট নেই, সাবজেক্টটা উচ্চ আছে, এটাও একটা ইম্পারেটিভ সেন্টেন্সের উদাহরণ। তো ইম্পারেটিভ সেন্টেন্স মানে এটা তোমরা অবশ্যই করতে পারবে, সাবজেক্ট কি বসবে, সেম ইউ, স্ট্যান্ড আপটা প্রেডিকেট, স্ট্যান্ড আপটা STAND, স্ট্যান্ড আপ, এটা হচ্ছে প্রেডিকেট। ওকে, পরের শেষ যে সেন্টেন্সটা দেখো, দ্য ফ্লাওয়ার্স আর রেড, এটা খুবই সহজ, দ্য ফ্লাওয়ার্স আর রেড, তাই তো, ফুলগুলি হয় লাল। এই সেন্টেন্সে কার সম্পর্কে বলা হয়েছে, ফুলগুলি হয় লাল, কোনটা লাল, ফুলগুলি লাল। তো এই সেন্টেন্সটা ফুলগুলি সম্পর্কেই তো বলা হয়েছে, তাহলে দ্য ফ্লাওয়ার্সটা হয়ে যাচ্ছে আমাদের সাবজেক্ট, আর বাকিটা কাটা হয়ে গেল, এটা রেড, আর বাকিটা হয়ে যাচ্ছে প্রেডিকেট। ওকে, এস মানে সাবজেক্ট, পি মানে প্রেডিকেট, তাহলে সাবজেক্ট কি, দ্য ফ্লাওয়ার্স, দ্য ফ্লাওয়ার্স, আর রেডটা হচ্ছে প্রেডিকেট, আর রেড, RED। তো এই হচ্ছে আজকের ক্লাস, তোমরা ভালো করে দেখে নিও এবং ভিডিওটা বারবার দেখবে এবং ভিডিওটা শেষ পর্যন্ত তোমরা দেখবে। এবং সাবজেক্ট প্রেডিকেট সম্পর্কে যে আগের ক্লাসটা করেছিলাম এবং এই একটা আজকের ক্লাসটা করলাম, এই দুটো ক্লাস করলে তোমাদের 100% আমি গ্যারান্টি দিচ্ছি যে তোমাদের সাবজেক্ট প্রেডিকেট সম্পর্কে আর কোনোদিনও কিছু আটকাবে না। তো তোমরা অবশ্যই ক্লাসটিকে ভালো করে ফলো করবে, এরপরে আমি আগামী দিনে হয়তো আরও গ্রামারের ক্লাস দেব। এছাড়া এর সাথে আমার যে ক্লাসটা চলছে ইংলিশ ভোকাবুলারি বলে একটা ক্লাস চলছে, এটা দুটো ভিডিও অলরেডি দেওয়া হয়ে গেছে, তোমরা যারা দেখতে চাও তো আমার ওই প্লেলিস্টে গিয়ে ইংলিশ ভোকাবুলারি সার্চ করলেই তোমরা পেয়ে যাবে। ওকে, অবশ্যই তোমরা পেয়ে যাবে। তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে তো তোমরা অবশ্যই আমার যে চ্যানেল, আমার ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে, দেখুন আমি এখানে লিখে দিচ্ছি, ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে এপাল ইংলিশ জোন, এপাল ইংলিশ জোন। এই চ্যানেলটিকে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে দিও। ওকে, যদি ভিডিওটা ভালো লেগে থাকে তোমরা অবশ্যই ভিডিওটিকে লাইক কমেন্ট শেয়ার করবে এবং আমার যে চ্যানেলটিকে এপাল ইংলিশ জোন, এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। ওকে, তো তোমরা
ক্লাসটি কতটা বুঝতে পেরেছো আমাকে কমেন্ট করে জানাবে, এবং তোমাদের ক্লাসটি কেমন লাগলো সেটাও কমেন্ট করে আমাকে জানাবে, আমাদেরকে নয়, ভুল বলা হয়ে গেল। তো ক্লাসটি কেমন লেগেছে এটা অবশ্যই, এটা একটু লিখে নিই, উইজডম ইজ বেস্ট ওয়েলথ, WELTH, ওয়েলথ, প্লে ক্রিকেট মুছে দিয়েছিলাম, এটাও দিয়ে দিলাম যাতে করে তোমরা লিখে নিতে পারো। তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তোমরা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, এবং লাইক কমেন্ট শেয়ার করো, এবং বন্ধুদেরকেও ভিডিওটি শেয়ার করে দিও যাতে করে তারাও এই ভিডিওটি দেখতে পায় এবং তাদের উপকার হয়। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।